ক্লাস কি হবে ভাই, কেউ জানেন? স্যার আছেন তো? জি, হবে ক্লাস হবে একটু 2 মিনিট পরে শুরু করতেছি, 1 মিনিট। ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ আলাইকুম স্যার। বরকাতুহু। সবাই ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মনে হয় টাইপস অফ কোম্পানি আলোচনা করছিলাম, কনভার্সন ফ্রম প্রাইভেট টু পাবলিক, পাবলিক টু প্রাইভেট। এই কোশ্চেনগুলো দেখছিলেন আপনারা কে? আমাদের কোর্সটার নাম হচ্ছে জি, বুঝিনি আপনি কি বলছেন, কি বলছেন? আচ্ছা, এরপরে দেখেন আমার প্রি ইনকর্পোরেশন। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, কার কি আছে? প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট কি জিনিস? এটার পেজ নম্বর কত? স্যার সবাইকে মিউট করে দেন, দাঁড়ান। মানে বাইরে গিয়ে মানে স্পিকার অন করে যে যাবেন। এটা বড় নয় সুন্দর। শফিক ভাই, রায়হানুল ভাই, আপনারা কাইন্ডলি মিউট করেন। এগুলাই এরকম। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, কারো কি আইডিয়া আছে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট সম্বন্ধে? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার আগে যে কন্ট্রাক্ট গুলো হয় বা যারা কন্ট্রাক্ট গুলো করে সেগুলোকে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট বলে, যেগুলো আসলে ভ্যালিড না। আচ্ছা, ওকে। অর্থাৎ আমার যে কোনো কোম্পানি, তার অস্তিত্ব শুরু হয় যেদিন আমি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাবো। ঠিক আছে। আচ্ছা, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের পাওয়ার আগে কিছু খরচ আছে, যেমন কিছু লিগ্যাল এক্সপেন্স হয়, তারপরে কিছু আপনার ব্রোকারেজ এক্সপেন্স হয়, অথবা মনে করেন বিভিন্ন মিটিং হচ্ছে, মিটিং এ খরচ হচ্ছে। মনে করেন ডিরেক্টররা ডিসিশন নিল, আমার 5 জন লোক মিলে ডিসিশন নিল, একটা সে প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করবে। তো সে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করার জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেখানে তার একটা খরচের ইস্যু আছে। তো এখন প্রশ্ন হলো, যে কোম্পানির এখনো জন্ম হয় নাই, সে কোম্পানি কি কোনো এগ্রিমেন্ট করতে পারে কিনা? প্রথম কথা হলো না। যে কোনো কোম্পানির এখনো জন্ম হয় নাই, সে কোম্পানির জন্ম হওয়ার আগে কোনো ডেটের সে এগ্রিমেন্ট করতে পারবে না। দিস দ্য ফার্স্ট থিং। তাহলে আমার প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট কি ভ্যালিড কিনা? যেমন আপনারা যেটা বললেন যে না, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট ভ্যালিড নয়, ইনভ্যালিড। তাহলে প্রশ্ন হলো, একটা 4-5 জন মানুষ, তারা মিলে একটা ইনিশিয়েটিভ নিল একটা কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই ইনিশিয়েটিভটাকে এক্সিকিউট করার জন্য
তারা কিছু খরচ করলো, দ্যাট এক্সপেন্স মেবি ম্যাটেরিয়াল, কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়াল হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো ম্যাটেরিয়াল হবে না, ধরে নিলাম ম্যাটেরিয়াল, তাহলে কি সে তো কোম্পানিতে ব্যবসা চ্যারিটি করতে আসে নাই, হি ইজ হিয়ার টু ডু বিজনেস। তো যেহেতু সেখানে ব্যবসা করতে আসছে, তার ইনকর্পোরেশনের আগে যদি কোনো খরচ হয়ে থাকে তাহলে সেইগুলোকে ভ্যালিডেট করার ব্যবস্থা আছে কিনা? ইয়েস, আছে। তাহলে এখানে তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমার একটা কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার আগে যে ধরনের খরচ বা যে কোনো প্রতিষ্ঠা হওয়ার আগে কোনো কোম্পানি কোনো এগ্রিমেন্টে পৌঁছাইতে পারবে কিনা? প্রথম কথা হলো না, পারবে না। দ্বিতীয় কথা হলো, যদি এই প্রি ইনকর্পোরেশন হওয়ার আগে কোনো এগ্রিমেন্ট সে করে থাকে সেটা ভ্যালিড কিনা? সেটা ভ্যালিড না। থার্ড ওয়ান হলো, সে পরবর্তীতে সেগুলোকে রেগুলারাইজ করতে পারবে কিনা? ইয়েস, সে সেগুলোকে পরবর্তীতে রেগুলারাইজ করতে পারবে। যেমন একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো আমার 5 জন শেয়ার হোল্ডার মিলে, তাহলে 5 জন শেয়ার হোল্ডার বা ডিরেক্টর মিলে। এখন এই 5 জন ডিরেক্টরের মধ্যে হয়তো বা 1 জন বা 2 জন সব খরচগুলো সে বেয়ার করছে। তাহলে যখন পরবর্তীতে কোম্পানি অলরেডি ইনকর্পোরেটেড হয়ে গেছে, তখন সে বোর্ড মিটিংয়ে বলতেই পারে যে ভাই দেখো, এই কোম্পানি যখন অস্তিত্ব ছিল না, দ্যাট মিনস যখন এটা একেবারে ইনিশিয়েশন স্টেজে, তখন কিন্তু আমার এই পারপাজে কিছু খরচ গেছে, তাহলে এই খরচগুলো আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তখন পরবর্তীতে বোর্ড মিটিং এ সেটা ভ্যালিডেট করে সব ডিরেক্টর এগ্রি করে বলতে ওকে ফাইন, সে তার যেহেতু আগে সে খরচগুলো গেছে সেইগুলোর জন্য ইন ফরওয়ার্ড লুকিং ভাবে আমি তাকে এই মুহূর্তে বা ইন ফিউচার আমি টাকাগুলো তাকে ফেরত দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য বেসিক হলো আমার সামারি অফ প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। ঠিক আছে, এখন আসি আমাদের বইতে আসলে কি আছে। বইতে বলা আছে, কোম্পানি ক্যান নট বি বাউন্ড বাই এ কন্ট্রাক্ট হুইচ ওয়াজ মেড অন ইটস বিহাফ বাই এনি পারসন ইনক্লুডিং এ প্রমোটার বিফোর দ্য কোম্পানি ইটসেলফ হ্যাড বিন ফর্মড। সো সিম্পল, কোম্পানি ফর্ম হওয়ার আগে সে কোনো কন্ট্রাক্ট করার মতো অবস্থায় থাকে না। At the time when the contract is made, the company is non-existent, তখন কোম্পানি ছিল না। It cannot after its formation ratify a contract to which it could have been a party when the contract was made. অর্থাৎ যদি ওই সময় কোম্পানির অস্তিত্ব না থেকে থাকে, ওই সময় কোনো এগ্রিমেন্টকে সে ভ্যালিডেট করতে পারবে না, দেখো ভাই এই কোম্পানি তৈরি করার জন্য আমি এই কাজ করছি, এই কন্ট্রাক্টে আমি মানে কি বলে ইনভলভ হয়েছি, আমাকে এটার জন্য তুমি কি করো, কম্পেনসেট করো অথবা টাকা দাও, এটা পারবে না। এটা একটা কেসের মধ্যে প্রুফ, সেটা হলো ক্যানাডিয়ান ব্যাক্সটার। আই থিঙ্ক ওটা পড়ার দরকার। তারপর যদি কেউ যদি ইন্টারেস্ট থেকে থাকে যে এই কেসটা আমি পড়বো, আপনি ইন্টারনেটে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, in Kennard's case, goods had been ordered for the company's business before the company was formed, but the company is not bound by a contract merely because it later performs it. For example, by accepting the goods or services, the company will, of course, be liable if it makes a fresh contract after the company is formed, but there must be clear evidence that it is intended to. There must be clear evidence that it intended to do so. এখানে কেসটা কি ছিল? কেনার করছে কি, একটা প্রোডাক্ট অর্ডার করছে। প্রোডাক্ট অর্ডার করছে কবে? কোম্পানি ইনকর্পোরেশন করার আগে। এবং প্রোডাক্ট রিসিভ করছে কবে? ইনকর্পোরেশন করার আগে। প্রোডাক্ট অর্ডারটা মানে প্রাইমারি স্টেজ। যখন সে প্রোডাক্ট অর্ডার করছে তখন যে অবস্থান, সেই অবস্থানের বেসিসে সে কিন্তু আসলে শুনতে পাচ্ছেন আমার কথা? কারণ একটি ইন্টারনেট প্রবলেম করতেছে। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, তো আমার এখানে ইন্টারনেট একটু প্রবলেম দেখাচ্ছে, এই জন্য বললাম। তো এখন হলো তাহলে এটার জন্য সে সেকেন্ডারি যে টাস্কটা করলো সেটার জন্য প্রাইমারি টাস্কের যে এগ্রিমেন্টটা সেটা ভ্যালিড হবে কিনা? ভ্যালিড হবে না, কারণ কি ইনকর্পোরেশন আগে হয়েছে। এখন কথা হলো সেকেন্ডে মানে সে ইনকর্পোরেশনের পরে গুডস রিসিভ করতেছে, তাহলে সেটার জন্য সে ফ্রেশ এগ্রিমেন্ট করতে পারে। ফ্রেশ এগ্রিমেন্ট করলে দ্যাট উড বি ভ্যালিড। আচ্ছা, in the circumstances, the simplest and safest course for the promoter is to bring the negotiations to the point of agreement, but to postpone any binding contract until the company is formed and can enter into the contract for itself. However, if it is essential to some formula of assignment of notation by which the company is to take over the obligations as new contract to be made after incorporation, and when it does so or it does not do so within a specific time, he is then to be released. অর্থাৎ
নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা রিজনেবল টাইম পর্যন্ত ইনকর্পোরেশন হওয়ার পরে তার আগে যে ধরনের খরচ টরচ করছে সেটা যেন সে নতুন এগ্রিমেন্ট রেজ করতে পারে, যদি সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন নির্দিষ্ট সময়টা ইট ডিপেন্ডস আপন ডিসিশন অফ দ্য ডিরেক্টর। মেবি হইতে পারে 6 মাস, মেবি হইতে পারে 5 দিন, মেবি হইতে পারে 2 বছর হইতে পারে। এটা ডিপেন্ড করে আমার ওই কোম্পানির ডিরেক্টরদের উপর, ওনারদের উপরে। আচ্ছা, এমনিতে আমি পি কর্পোরেশনের যে সামারিটা আমি ইনিশিয়ালি বললাম, দ্যাট ইজ দ্য বেসিক সামারি। আপনার পরীক্ষায় আসলে চেষ্টা করবেন যে মেইন পয়েন্টগুলোকে আমার ফোকাস দিয়ে বলতে। আচ্ছা, সার্টিফিকেট ইনকর্পোরেশন। আচ্ছা, সকল ধরনের কোম্পানি, এটা হোক সে প্রাইভেট লিমিটেড, হোক সে পাবলিক লিমিটেড, হোক সে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আনলিমিটেড কোম্পানি, অর লিমিটেড বাই লাইবিলিটি, হয় লিমিটেড বাই গ্যারান্টি, যেই ধরনের কোম্পানি হোক না কেন তাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নিতে হবে। বেসিক্যালি আমাদের যেমন একটা, যেদিন আমার জন্ম হয় সেই দিনের বেসিসে আমার একটা বার্থ সার্টিফিকেট আছে, একইভাবে কোম্পানির যেদিন জন্ম হয় সেই দিনের বেসিসে কোম্পানির একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আছে। অর্থাৎ বেসিক্যালি আমার এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা হলো কোম্পানির বার্থ সার্টিফিকেট, অর্থাৎ সেটা হোক পাবলিক লিমিটেড হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি। দ্য সার্টিফিকেশন ইস্যুড বাই দ্য রেজিস্টার, কে ইস্যু করবে? RJC, the register. After a company is registered is called the certificate of incorporation. Section 25 of the Act states that the certificate of incorporation is conclusive evidence about the following matters. আচ্ছা, এখানে দেখেন 4টা জিনিস। যখন একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হয়ে যাবে, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হওয়া মানে নিচের 4টা ঘটনা অটোমেটিকলি প্রুভড। 1 নাম্বার, all the requirement of the Act, that means Companies Act, have been complied with respect of registration and matters precedent and incident matter. অর্থাৎ এই কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট আছে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট, সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়েছে, এবং এটার আগের এবং পরের সকল ঘটনাকে কি করা হয়েছে? মেনে নেওয়া হয়েছে। Second point, the association is a company. Association is a company authorized to be registered and duly registered under the Act. Simple. The legal existence of the company begins from the date of the issue of the certificate. এটার করা মানেই আপনার কোম্পানিতে কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হবে এবং রেজিস্ট্রেশনের সাথে সাথে যেদিন রেজিস্ট্রেশন হবে সেই দিন থেকে আপনি কোম্পানির লিগাল এক্সিস্টেন্স মার্কেটে চলে আসলো, মানে তার জন্ম হয়ে গেল। থার্ড ওয়ান কি? Once the certificate is issued, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, দেখেন, once the certificate is issued, the incorporation cannot be challenged even though there were irregularities prior to registration. এখন প্রশ্ন হলো, মনে করেন আপনি একটা কোম্পানি ফর্ম করলেন, কোম্পানি ফর্ম করার সময় এখন আপনি দেখেন কোম্পানি ফর্ম করার পর আপনি ডকুমেন্ট সব আপনি আপনার যে আন্ডার রাইটার বা আপনার যে সলিসিটর আছে সে এটা রিভিউ করবে, রিভিউ করে সে জমা দিবে। জমা দিলে গভর্নমেন্টের যে সলিসিটর আছে, সলিসিটর মানে এখানে লয়ার আছে, সে এটা চেক করবে। চেক করার পরে যখন দেখবে অল দ্য রিকোয়ারমেন্ট কি বলে কমপ্লাইড, তখনই সে কি দেবে? রেজিস্ট্রেশন পারমিশন দিয়ে দিবে। অর্থাৎ যখনই রেজিস্ট্রেশন পাওয়া গেল মানে কি সব দিকে আমার কমপ্লাইড। আচ্ছা, এখন মনে করেন পরবর্তীতে একটা ইস্যু ধরা পড়লো যে ভাই আজ থেকে 6 বছর আগে আমার সাথে একটা ছিল, এগ্রিমেন্ট ছিল, সেখানে আমি মিস করছি, সেটা আমি মিস করতেই পারি। যদি এরকম করে থাকে তাহলে আমার কি বলে ওই যে মিসইউজ আমি করছি, এখন মিসইউজের কারণে এখন আমি সাফার করতেছি। যেহেতু আমি অলরেডি কোম্পানি ফর্ম করে সেই জিনিসটা আইডেন্টিফাই হয় নাই, আইডেন্টিফাই হয়েছে, এমন ইস্যু আইডেন্টিফাই হয়েছে যেটার কারণে কোম্পানির আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে, লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে লাইসেন্স যদি আমার ক্যান্সেল হয় তাহলে ওয়েটার ইট উইল ইম্প্যাক্ট মাই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নট। ওদের কথা হলো না, একবার যদি আমি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করে দেই, পরবর্তীতে হাজার সমস্যা আমার ধরা পড়লেও আমাকে ধরে নিতে হবে প্রথমে যখন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করা হয়েছে দ্যাট ওয়াজ কারেক্ট এন্ড ভ্যালিড। আচ্ছা, এরপর হলো আমার মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরান্ডাম বলতে আসলে কি বুঝি? হোয়াট ইজ মেমোরান্ডাম? কে বলতে পারবেন? আচ্ছা, মেমোরান্ডাম হলো আমার যখন কোম্পানি কোনো ফর্মুলেশন হয়
কোম্পানিতে একটা আমার বেসিক মাদার ডকুমেন্ট থাকে, যেটা হলো বেসিক্যালি পার্মানেন্ট ডকুমেন্টের বেসিসে আমার ইনফরমেশন, সেইটাকে বলতেছে আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এখানে কি বলছে, সেকশন 5 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট states that mode of forming incorporated company. Any 7 or more persons or where the company is be formed will be a private company. Any 2 or more persons associate for any legal lawful purpose may by subscribing their names to a memorandum of association and otherwise with the requirements of the act is in a respect or registration form an incorporated company without limited liability. That is to say, either company limited by shares, that is to say, a company having the liability of its members limited by the memorandum of amount, if any unpaid on the shares respectively held by them, or a company limited by guarantee, that is to say, a company having the liability of its members limited by the memorandum to which the amount as the members may be respectively thereby undertake control of the assets of the company on the event of its being owned up, or an unlimited company that is to say comply having no limit on the liability of memorandum. Section 12 of the Companies Act 1994 deals with the alteration of memorandum. So alteration মানে কি? Change in the memorandum. এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আপনাদের পরীক্ষায় আসার মতো টপিক। চেঞ্জ ইন মেমোরেন্ডাম অর্থাৎ আমার একটা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন ইজ মাই হার্ট, অর্থাৎ যেটার উপর বেস করে আমার ওই কোম্পানিটাকে রান করবে। এখন মনে করেন সে মেমোরেন্ডামে কোনো একটা কারণে চেঞ্জ দরকার, যেমন হইতে পারে যে আমার অথরাইজড শেয়ার ক্যাপিটাল আছে আমার মনে করেন 1 লাখ ইউনিট, এটা বাড়ায় 10 লাখ করা দরকার। আচ্ছা, ডিপেন্ডস আপন নিড। Section 12 of the Companies Act 1994 deals with the alteration of memorandum. The relevant provisions are as follows. Subject to the provision of this act, a company may by special resolution. So আমার মেমোরেন্ডামের জন্য কি দরকার? স্পেশাল রেজলিউশন। আচ্ছা, may conveniently enable to carry on its business more economically and efficiently, or to attain its objectives purpose by new or improved means, to enlarge or research to enlarge or change the local area of its operation. কি কি চেঞ্জ করা যাবে? Or to carry on some business which under the circumstances may conveniently or advantageously be combined with the business of the company, or to restrict or abandon any of the objects specified in the memorandum, or to sell or dispose of the whole or any part thereof undertaking, or to amalgamate with any other company or body or persons. এইগুলোর ক্ষেত্রে আমার কি বলে থ্রু স্পেশাল রেজুলেশন মেমোরেন্ডাম চেঞ্জের জন্য ইয়া করা যেতে পারে। তারপরে অল্টারেশন শ্যাল নট টেক ইফেক্ট আনটিল এক্সেপ্ট ইন সো ফার দ্য কোর্ট অন পারমিশন কনফার্মস ফিট। এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে এটা ইউজুয়ালি দেখা যেত যদি অ্যাবনর্মাল হয়, আমার কি আমি ইয়াতে যাব, কি বলে আমার বাংলাদেশ ব্যাংকে যাব, তখন that sufficient notice has been given to every holder of the debentures of the company and to any person or class of persons whose interest will be in the quotation of the court be affected by alteration, and with respect to every calendar who in the opinion of the court is entitled to object and the object and who signifies his objection in manner directed by the court, either his consent to the alteration has been obtained, or his debt or claim has been discharged, or has been determined and has been secured to the satisfaction of the court. Provided that the civil court may, in the case of any person of classes special reason dispense with the notice required by before confirming the alteration. The alteration shall not effect until the except in the sober court confirms it. Before confirming the alteration, court
satisfied that notice has been given to every holder of debenture of the company and to any person or class of persons whose interest will in the option of the code be affected by the alteration, or that with respect to every creditor who is in the opinion of the court is entitled to object or who signifies his objection in matter directed by the court, either his consent to the alteration has been obtained or his debt or claim has been discharged or has been determined or has been secured to the satisfaction of the court, provided that the court may, in the case of any person of class or special reasons, dispense the notice by required by the section. As per Section 13 of the Companies Act 1994, the court may make an order confirming the alteration either wholly or in part, and on such terms and conditions as it thinks fit, and may make such alternative as to cost as to things proper. Name change clause, যদি name change করতে যাই, change of name of a company and its consequences. আচ্ছা, where with regard to change of name of a company, the following provisions of Section 11 of the Companies Act 1994 is applicable. এক নাম্বার হলো 111(6). Any company may, by special resolution important, by special resolution and subject to the approval of the register, signifies in writing changes its name. 111(7), where a company changes its name register, shall enter the new name on the register in place of the former name and shall issue a certificate of incorporation in its new name to meet the circumstances of the case, and on the issue of such certificate, the change of name shall be completed. The change of name shall not change any rights or obligation of the company or render defect in any legal proceedings by or against the company. Any legal proceedings that might have been continued or commenced with its former name may be continued or commenced against its by its new name. আচ্ছা একটু বলি, মনে করেন কোন একটা কোম্পানি XYZ লিমিটেড নর্মাল ডে টু ডে অপারেশন করেন, প্রতিদিন সারা বছর ব্যবসা আছে। এখন হঠাৎ করে আপনার বছরের মাঝামাঝি সময় বললো যে XYZ লিমিটেড উইল বি সোল্ড টু মানে MNO লিমিটেড। তাহলে XYZ লিমিটেড যদি সোল্ড করা হয়, লোকজন XYZ প্রথম কথা হলো যখন এটা সে তার হিসেবে জানে, সন্তান হিসেবে, কিন্তু আসলে তার সন্তান না, ঠিক আছে? তাহলে এখন এইখানে যে যখন আমার এই যে এই ইয়ার যে হবে আপনার চেঞ্জ যেটা হবে, চেঞ্জ মনে করেন আপনি নেম চেঞ্জ করলাম, XYZ কে MNO করলাম। তা চেঞ্জকে যখন আমি MNO করলাম, MNO করার আগে XYZ যদি কোনো এগ্রিমেন্টে ইনভলভ হয় যে কোনো পার্সনের সাথে, তাহলে যখন এই নামটা XYZ থেকে MNO হয়ে গেল, তখন কি আগের এই এগ্রিমেন্ট ইনভ্যালিড হয়ে যাবে কিনা? কোম্পানিজ অ্যাক্টের উত্তর হলো যে না। কেন না? এখানে শুধুমাত্র তার নেমটা চেঞ্জ হচ্ছে, কনস্টিটিউশনাল কিছু চেঞ্জ হয় নাই। তবে এখানে একটা প্রশ্ন থাকে, আপনার যখন কোনো কোম্পানি ফর্ম হয়, কোম্পানি কিন্তু তার নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করে, এবং সেই অ্যাকাউন্ট বলতে আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে, এবং সে তার কোম্পানির নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ট্রানজাকশন ডিল করে। এখন প্রশ্ন হলো XYZ লিমিটেড কিন্তু অলরেডি সে একটা অ্যাকাউন্ট ওপেন করছে, যেহেতু তার অ্যাকাউন্ট ওপেন করা আছে, MNO যখন হয়ে গেল, তখন XYZ এর থ্রুতে কিন্তু ট্রানজাকশন হওয়ার কথা, MNO এর থ্রুতে কিন্তু হবে না। তাহলে ওই জিনিসটা কিভাবে ডিল হবে, ওইটা আমাকে কনফার্ম করে প্রসেস করে সেটাকে ইমপ্লিমেন্টে যেতে হবে। নতুন একটা সেকশন 11A, সেটা হলো আমার 1% কোম্পানি। আমরা 1% কোম্পানির সম্বন্ধে শুনছি কেউ? জি স্যার। না স্যার, শুনি নাই। শুনেন নাই? আচ্ছা, 2019 সালে স্যার গত ক্লাসে বলছিলেন কিছুটা বলছিলাম। আচ্ছা, 2020 সালে আমার একটা এসআরও আসে। এসআরও এসে বলে, যেমন নর্মাল আমরা যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যখন ডেফিনেশন দেখছিলাম, আমাদের কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু যখন ফর্ম হবে, তখন কিন্তু দেয়ার ইজ এ মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মেম্বার বলতে শেয়ার হোল্ডার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা 2 জন, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা 7 জন। এখন প্রশ্ন হলো, কিছু
প্রতিষ্ঠান আছে এবং কিছু কিছু ফরেন অর্গানাইজেশন আছে, তারা বলে যে ভাই আমি কোম্পানি করব, অসুবিধা নাই, কিন্তু বাট আমি কোনো শেয়ার হোল্ডার নিব না ভাই, আমি একা করতে চাই। এইসব রিকোয়ারমেন্টকে বেস করে একটা মানে কি বলে, একটা আনা হয়। দ্যাট মিনস মনে করেন একটা চেঞ্জ আনা হয় 2020 সালে। দ্যাট ইজ কল 1% কোম্পানি। 1% কোম্পানিটা কি? 1% কোম্পানি হলো একজন ইন্ডিভিজুয়াল পার্সন, সে একজন শেয়ার হোল্ডিং দিয়ে একটা কোম্পানি তৈরি করতে পারে। এটা একটা ভবিষ্যতে আমার একটা বড় একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা মনে গত ক্লাসে আমি বলছিলাম যে যখন এটা করার মূল অবজেক্টিভটা হলো আমাদের এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন মনে করেন আমাদের ছোট ছোট মুদি দোকান আছে, আবার কিছু সুপার শপ আছে, তারা কিন্তু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করে। এবং এমনও অনেক মুদি দোকান আছে বা এমনও অনেক আছে, অর্গানাইজেশন আছে, যাদেরকে দেখবেন আপনি, আপনার অর্গানাইজেশন সিম্পল এবং কোম্পানি আকারে রেজিস্টার্ড না, কিন্তু দেখা যাচ্ছে তার ইয়ারলি সেল আছে 100 কোটি টাকা। তো সেইগুলাকে ইন ফিউচারে আমার কোম্পানির আওতায় আনার জন্য আসলে এই সেকশনটাকে ইনকর্পোরেট করা। আচ্ছা, এখানে কি বলছে? নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন আদার প্রভিশন অফ দিস অ্যাক্ট, এ লিমিটেড কোম্পানি শ্যাল বি আইডেন্টিফাইড অ্যাজ ফলোস। দেখেন আরেকটা জিনিস আপনি দেখবেন, 2020-এর পরে একটা চেঞ্জ আসছে, আপনাদের সব কোম্পানির নামের শেষে পিএলসি লাগাইছে, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এটা বেসিক্যালি এই রিকোয়ারমেন্ট থেকে আসছে। কি বলছে? ইন দ্য কেস অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি at the end of its name public limited company or PLC, that word shall be on writing, এটা আমার লিখিত থাকতে হবে। হ্যাঁ, যদি সেটা আমার পাবলিক লিমিটেড কোম্পানি হয়। আচ্ছা, বি নাম্বার কি বলছে? ইন কেস অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্য ওয়ার্ড লিমিটেড or LTD shall be added at the end of its name। দেখবেন আপনার এই জন্য আমার এখন প্রাইভেট লিমিটেড কোম্পানির শেষে একটা LTD বা লিমিটেড কথাটা ইউজ করে। আচ্ছা, এরপর দেখেন, ইন দ্য কেস অফ এ 1% কোম্পানি উইথ লিমিটেড লাইবিলিটি দ্য ওয়ার্ডস 1% কোম্পানি আর OPC শ্যাল বি ইনসার্টেড এট দ্য এন্ড অফ ইটস নেম। অর্থাৎ কোন একটা কোম্পানি 1% কোম্পানি কিনা সেটা আপনি তার নাম সম্বন্ধে ডিটেল জানলে আপনি আইডেন্টিফাই করতে পারেন সে একটা 1% কোম্পানি রান করে। Provided that nothing in this section shall apply to societies having other purposes than for profit under section 28 and to companies limited by guarantee under section 29। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে পিএলসি এবং এলটিডি, জি, এটা ডিফারেন্সটা আরেকটু ক্লিয়ার করবেন স্যার? এটা আসলে পিএলসি হলো পাবলিক লিমিটেড কোম্পানি, এলটিডি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, কিন্তু এলটিডির পরিবর্তে এখন কেন আমরা পিএলসি লিখছি ব্যাংকগুলোর ক্ষেত্রে বিশেষ করে? এলটিডির পরিবর্তে না, আমরা বলতেছি যে পাবলিক লিমিটেড ব্যাংকগুলো তো পাবলিক লিমিটেড কোম্পানি, তাই না? পাবলিক জি লিমিটেড কোম্পানি হলে সেটা ডিমার্কেশন হিসাবে, সেটা আইডেন্টিফিকেশন হিসাবে শেষে পিএলসি রাখতে হবে, আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে এলটিডি রাখতে হবে। এই কিন্তু স্যার এগুলো তো এলটিডি ছিল স্যার আগে ছিল ব্যাংকগুলোর ক্ষেত্রে। এই চেঞ্জটা নিয়ে আসছে আমার মোর ক্ল্যারিটির জন্য। কারণ এলটিডি বলতে তো আমার প্রাইভেট না পাবলিক, আপনি বুঝতে পারেন না, এই কারণে এটা আলাদা করে। এলটিডি বলতে শুধুই প্রাইভেট, আর পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পিএলসি নিয়ে আসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি নেক্সট স্টেপ, সেটাকে বলতেছে প্রসপেক্টাস। আচ্ছা, প্রথম কথা হলো প্রসপেক্টাস আসলে কার জন্য প্রয়োজন? প্রসপেক্টাসটা প্রয়োজন হলো আমার পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এই পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আমার প্রসপেক্টাস প্রয়োজন। এবং প্রসপেক্টাসে কেন প্রয়োজন? প্রসপেক্টাসের মূল কারণ হলো যে আপনি মার্কেট থেকে টাকা কালেকশন করতে চান, দ্যাট মিনস শেয়ার ইস্যু করে টাকা রিসিভ করতে চান, তাহলে সেটাকে আমার রান করা। তাহলে প্রসপেক্টাসটা কি? ইনভাইটেশন টু টেন্ডার, এ পারসন ইজ অ্যান ইনভাইটেশন টু দ্য পাবলিক। আচ্ছা, কি বলছে? এ প্রসপেক্টাস is an invitation to the public to purchase shares or debentures of a company. In other words,
A prospectus is an invitation to the public to purchase shares or debentures of a company. In other words, a prospectus may be defined as any document that is introduced, including the prospectus has the following characteristics. Check number, it is a document that described or issued or prospectus issued as a prospectus. আচ্ছা, এখন হলো স্টেটমেন্ট ইন লিউ প্রসপেক্টাস। আচ্ছা, যখন প্রসপেক্টাস ইস্যু করা হয়, আমার যে কোনো একটা আইপিও যদি বলি, আমি শেয়ার মার্কেটে ছাড়বো, মার্কেটে ছাড়ার আগে তখন এটা প্রপার ভ্যালুয়েশন করতে হয় যে আমি যে একটা মার্কেটে এই মানে ইয়া নিব, তো এটা কোনো প্রবলেম হবে কিনা। তো এই কারণে আমার এই এবং মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আমার ক্যাপিটাল ঢোকাতে হয়। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার এই যে এই প্রসপেক্টাস যদি ইস্যু করতে হয়, ইট টেক্স টাইম। তখন এনবিআর বলে, এই যে এই বাংলাদেশের লেবার মিনিস্ট্রি একটা ইয়ে রাখছে, যে সরি লেবার মিনিস্ট্রি না, বাংলাদেশের যে এই এসএসসি বিএসসিসি একটা আমার প্রভিশন রাখছে, ওকে ফাইন, তুমি যেহেতু তোমার সময় কম কিন্তু টাকা আর্জেন্ট দরকার, ঠিক আছে ফাইন, তুমি প্রসপেক্টাস দিও না, এগ্রিড, বাট তুমি এর এগেইনস্টে আরেকটা জিনিস দাও যেটার নাম প্রসেস ইন লিউ প্রসপেক্টাস। এটার বৈশিষ্ট্য কি হবে? এই মুহূর্তে তোমাকে ডকুমেন্ট দিতে হবে না, পরবর্তীতে যখন এটা রিভিউতে পড়বে তখন ইয়া দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো যখন আমি কোনো একটা সময় কম, যে আমার অল্প সময়ে আমার ফান্ড কালেকশন করা দরকার, তখন আমি প্রসপেক্টাস ইস্যু না করে এই কোম্পানির একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে যেটা মিনিমাম লেভেলে ইনফরমেশন দিয়ে প্রসপেক্টাস চেঞ্জ তৈরি করতে পারে। তারপর কি বলছে, এ পাবলিক কোম্পানি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল নট ইস্যুইং এ প্রসপেক্টাস মাস্ট at least 3 days before the first allotment of share or debentures file with the register of registration of statement in lieu of prospectus. The statement must be in the format prescribed in schedule 4. He will say a public company having a share capital and not issuing prospectus must at least 3 days before the file an enrollment of shares or debentures file with the register for registration of statement in lieu of prospectus. The statement must be in the form prescribed in schedule 4 of the Companies Act 1994. আচ্ছা, এখন প্রশ্ন হলো রেজিস্ট্রেশন। এখন আমি বললাম প্রসপেক্টাস, বললাম স্টেটমেন্ট প্রসপেক্টাস। আচ্ছা, যখন কোনো প্রসপেক্টাস আমি ইস্যু করতে চাইবো, এটা হলো টুয়ার্ডস দ্য এনবিআর চেয়ারম্যান, সরি টুয়ার্ডস দ্য আমার চেয়ারম্যান, কি বলে মানে ইয়ার ক্ষেত্রে এসিসির এই যে মানে আপনার প্রসপেক্টাস যখন আপনার ইয়া হবে, কি বলে ভুলে গেলাম, প্রসপেক্টাস আপনার এই যে যখন আপনার ইস্যু করা হবে, তো এর আগে আপনাকে এটা আরজেসিতে রেজিস্ট্রারের কাছে আমার রেজিস্ট্রেশন করতে হয়, সেটা হোক প্রসপেক্টাস হোক সেটা আমার স্টেটমেন্ট অফ ইন লিউ প্রসপেক্টাস। তবে প্রসপেক্টাস এবং স্টেটমেন্ট অফ ইন লিউ প্রসপেক্টাসের একটু শিথিলতা আছে, কিন্তু বাট আপনাকে এই রেজিস্ট্রারের কাছে এটা জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন মানে বেসিক্যালি অ্যাপ্রুভড। আচ্ছা, কেন এটা অ্যাপ্রুভ করাইতে হবে, একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝি তাহলে ইজি হবে। দেখেন, আমরা যখন মার্কেটে কোনো শেয়ার ইস্যু করা হয়, কি করা হয়, টাকা কালেকশন করা হয়। টাকা কালেকশন করে সেটা আমি রিইনভেস্টমেন্ট করি, রিইনভেস্টমেন্ট করে সেখান থেকে আমি প্রফিট জেনারেট করি, প্রফিট জেনারেট করে সেখানে একটা পোর্শন ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করি। এখন আমাকে যদি বলা হয় যে মিস্টার শিয়াব, আপনি XYZ কোম্পানিতে আমার শেয়ার আছে, এখানে মানে একটা শেয়ার আছে, ওয়েদার ইউ ওয়ান্ট টু ইনভেস্ট। ইয়েস, আই ওয়ান্ট টু ইনভেস্ট। এখন যখন আমি ইনভেস্টমেন্টে যাব, এখন ইনভেস্টমেন্ট করতে গেলে দেয়ার ইজ এ প্রসেস, আমি চাইলে তো ঢুকতে পারবো না। এখন একটা হইতে পারে আমার প্রাইভেট প্লেসমেন্ট আমি খুঁজে খুঁজে বাইর করলাম যে ভাই আমি শেয়ার কিনতে চাই, আমারে দিবেন কিনা, তখন এরা বোর্ডে বসে বসে সিদ্ধান্ত নিল। আরেকটা হলো পাবলিক প্লেসমেন্ট, দেয়ার ইজ নো রিলেটিভ, এখানে ওই ওপেনলি বিড হবে, ওপেনলি বিড থেকে ওখানে আমার এটা কালেকশন হবে। আচ্ছা,
Again, goes on the face of the prospectus delivered to register of registration, it should be stated that a copy has been delivered or for registration and must contain a list of statements included in the prospectus. The registrar shall not register a prospectus unless the prospectus contains all the elements mentioned above, mentioned earlier, and the prospectus is acha. No prospectus shall be issued more than before a publication of the prospectus inviting people to subscribe shares or debentures of a company. A copy of the prospectus must be delivered to the registrar for registration on or before the date of publication. It should be signed by the directors or proposed directors of the company or by their agent. On the face of the prospectus delivered to the registrar of registration, it shall be stated that a company has been delivered for a registration and must contain a list of statements included in the prospectus. The registrar shall not register a prospectus unless the prospectus contains all the elements mentioned after and the prospectus that mentioned by the comments in writing of the person, if any. Named therein as the auditor, legal advisor, attorney, solicitor, banker, or broker of the company or intended user, or to act as if a prospectus is issued without delivering a copy, therefore to register the company, and every person from those who have been knowingly a party to the issue of the prospectus shall be punishable with taka fine, which may extend to 500 টাকা, অর্থাৎ সর্বোচ্চ 500 টাকা জরিমানা নিতে পারে। এখনকার কন্টেক্সটে 500 টাকা তো আসলে কিছুই না, যেহেতু আমার আগের কন্টেক্সটে লেখা এটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এখন কি বলছে? পেনাল্টি ফর আনট্রু স্টেটমেন্ট ইন প্রসপেক্টাস। Section 146 spells down that when a prospectus includes any untrue that when a prospectus includes an untrue statement, every person who authorized the issue of the prospectus shall be punishable with imprisonment for a term which may extend to 2 years. অর্থাৎ দুইটা, একটা পানিশমেন্ট হইতে পারে, জেল হইতে পারে, জেল জরিমানা বোধ, জেল কত 2 বছর পর্যন্ত, or with fine which may extend to 5,000 টাকা or both, or fine সর্বোচ্চ 5,000 টাকা হতে পারে, unless he proves either that the statement was immaterial or that he had a reasonable ground to believe that the statement was true. Documents used in incorporation of companies, এরকম ইম্পর্টেন্ট জিনিস, কি ডকুমেন্ট লাগবে ইনকর্পোরেশন সম্বন্ধে? প্রথমে কথা, প্রাইভেট লিমিটেড কোম্পানি কথা ডিক্লারেশন অফ দ্য কোম্পানি, এটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলে। তারপরে নোটিশ অফ সিচুয়েশন অফ রেজিস্ট্রেশন অফিস, particulars of directors, manager and managing agent, consent of directors to act, list of persons consenting to be director. Commencement of business. What is commencement? আচ্ছা, কমেন্সমেন্ট অফ বিজনেস কাদের জন্য লাগে? কমেন্সমেন্ট অফ বিজনেস লাগে হলো আমার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোনো কমেন্সমেন্ট অফ বিজনেস লাগে না। কি বলছে? পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাভিং এ শেয়ার a public limited company having a share capital and issuing a prospectus a public company having a share capital and issuing a prospectus cannot communicate with certificate of business. This certificate is issued after the following formalities have been completed. আগে যেমন দেখছিলাম কোন একটা রেজিস্ট্রেশন মানে কিছু কাজ শেষ করা, রেজিস্ট্রেশন হয়েছে, একইভাবে যদি সার্টিফিকেট অলরেডি পেয়ে যায় মানে কি এর মাস ইন বিটুইন যে কাজগুলো আছে সেই কাজগুলা প্রপারলি হয়েছে। সেটা কি? A public company having a share capital and issuing a prospectus cannot, আচ্ছা
দ্য মিনিমাম সাবস্ক্রিপশন হ্যাজ বিন রেজড, আমরা দেখবো হোয়াট ইজ মিনিমাম সাবস্ক্রিপশন, এখন আলোচনা করলাম না। Every director has paid by the company. Every director has paid by the company payable on before or every director must have paid application on payable on application and an allotment for the shares taken up by him. No money is repayable for no money is repayable for failure to obtain stock exchange recognition. No money is repayable for failure to obtain stock exchange recognition for the shares where such recognition was promised. A duly verified declaration by a director or the secretary has been filed with the register that the above requirements have been compliant with. এটা হলো মেইন রিকোয়ারমেন্ট, অর্থাৎ যখনই আপনি কমেন্সমেন্ট অফ বিজনেস দিয়ে দিবেন মানে রেজিস্ট্রেশনের সকল কাজ সে ফুলফিল করছে, এই জন্যই তাকে দিছে। However, a public company having a share capital but not issuing a prospectus, অর্থাৎ যারা স্টেটমেন্ট অফ ইন লিeu prospectus দিবে, will get the commencement of certificate if the following conditions fulfilled. A statement in lieu prospectus has been filed with the register. The directors have paid the money due from them on account of shares. A declaration by a director or the secretary has been filed with the register stating that condition has been satisfied. স্যার দুইটা কোশ্চেন ছিল, করতে পারি কি? Sure, বলেন। আচ্ছা স্যার, ফার্স্ট কোশ্চেনটা ছিল আপনি যে আনট্রু স্টেটমেন্টের কথা বললেন, অনেক সময় স্যার আমাদের যেটা হয় যে আইপিওতে আসার পরে অনেক কিছু আমরা জানতে পারি। তো আমাদের বাংলাদেশ কি এই ধরনের কেস বা এই শাস্তিগুলো আদৌ হয়েছে বা এরকম আছে কেস আপনার শাস্তি, জানা আছে যে শাস্তি আছে, কিন্তু কেস যারা, আকারে ওইটা এস্টাবলিশ করা নেই। আছে, শাস্তি হয়েছে। আচ্ছা এটা কি অথরাইজ করছে তো বিএসসিসি, তাই না বিএসসিসি, স্যার বিএসসিসি নাকি? কারেক্ট, বিএসসিসি, তো হ্যাঁ তার মানে ওনাদের কর্মকর্তা বা যারা ওইটাতে জড়িত ওই ধরনের এটা হয়, হ্যাঁ তার এটা মানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে জড়িত থাকে তার রেজিস্টার করা হয়। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, যখন ডিরেক্টরশিপ চেঞ্জ হয় তখন এটা আপডেটেড কি ফর্ম 12 এ হয় নাকি 10 এ? একটু যদি আমি একটু যদি কনফিউজড এটাতে ওনারশিপ আর কি। হয়, এখানে ব্যাপারটা হলো, একটা হলো ফর্ম 12, হ্যাঁ এটা শিডিউল 10। ফর্ম 12 জি এ তো নাম্বার অফ শেয়ার হোল্ডার ডিরেক্টরশিপ ডিক্লেয়ার করতে হয়। তখন আপনি জি। আপনার ফর্ম 12 যখন ডিক্লেয়ার করবেন তখন ওইটা দিয়ে আসলে হুম। ওনারশিপ আপডেট হয়ে যায়, মানে একটা কার নামে ওনারশিপ চেঞ্জ হলো ওটাতে আপডেট হয়ে যায়। ও তার মানে আসলে ফর্ম 12টা আপডেটেড নিলে আমরা জানতে পারবো যে আগে কে ছিল এখন কারেক্ট, কি জি জি অবস্থায় আছে আর জি কি। জি ফর্ম correct. 10টা হয়তো ইনিশিয়ালি থাকে, বাট এরপরে চেঞ্জ যতগুলো হবে সব 12 এ হবে, ফর্ম রাইট? 12 জি জি কারেক্ট, জি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে দেখবেন একটা কোশ্চেন আছে কিছু, এই কোশ্চেন গুলো কিন্তু আপনারা পড়বেন, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন। মানে ট্রিকি সিচুয়েশন দিয়ে কোশ্চেন গুলাকে মানে এগুলা অ্যানালাইজ করা হয়েছে, ঠিক আছে? এগুলো আমি এখানে আলোচনা করব না, এখানে আপনারা নিজেরা পড়বেন, পরে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় তখন আমরা এগুলো আলোচনা পরে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি আমি শেয়ার ক্যাপিটাল। ওকে, এখন দেখেন এখানে আমার যে কোনো একটা কোম্পানিতে, এটা হোক সে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক সেটা পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো শেয়ার ক্যাপিটাল। কেন? কারণ হলো এই শেয়ার ক্যাপিটালের টাকা কালেকশন করেই এটা দিয়েই কিন্তু আসলে বিজনেস কি করা হয়, রান করা হয়, এবং এই বিজনেস রানের কারণে আমার কি হয়, কোম্পানি প্রফিট হয় এবং কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারে। এখন এই শেয়ার ক্যাপিটালের অ্যাজ পার কোম্পানি যে দেয়ার আর 5 সেগ্রিগেশন, সেটা কি কি? নমিনাল এবং অথরাইজড শেয়ার ক্যাপিটাল, এটা সম্বন্ধে আমরা ভেরি মাচ অ্যাওয়ার। ক্যাপিটাল এটা সম্বন্ধে আবার, কিন্তু এখানে একটা ইয়া থাকে যে আমার মানে সবসময় এই কি ব্যাংকের সাথে একটা গুড টার্মস থাকা লাগে। আর সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল, এটা পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ক্যাপিটাল। আচ্ছা, ইস্যুড, সাবস্ক্রাইব এবং পেইড আপের ডিফারেন্সটা আমি আপনাদের বুঝাই। নমিনাল বা অথরাইজড শেয়ার ক্যাপিটালটা হলো হাইয়েস্ট নাম্বার অফ শেয়ার ইউ ক্যান ইস্যু ইন দ্য মার্কেট। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আমার কোন একটা কোম্পানি ফর্মুলেট হলো, সে তার নমিনাল শেয়ার বা অথরাইজড শেয়ার বললো যে ফাইন 10 লাখ ইউনিট, 10 লাখ ইউনিট আমার নমিনাল শেয়ার, ভালো কথা। এখন 10 লাখ ইউনিট মেমোরেন্ডাম আর্টিকেলটা রেজিস্ট্রেশন করছে, তখন সে ডিক্লেয়ার করছে যে আমার মেমোরেন্ডাম আর্টিকেলে যে ভাই আমি 10 লাখ শেয়ার ইস্যু করতে পারবো সর্বোচ্চ, দিস ইজ মাই অথরাইজড শেয়ার ক্যাপিটাল।
এখন প্রশ্ন হলো, আমি যখনই একটা কমিটমেন্ট করলাম যে আমি 10 লাখ শেয়ার ইস্যু করব, মানে কি 10 লাখ করব ওই সময়? না। এরপরে কি হয়, নেক্সট স্টেজে সে তার ইমিডিয়েট রিকোয়ারমেন্টটাকে সে জাজ করে। যেমন মনে করেন আমি একটা জুতার ফ্যাক্টরির কথা বললাম, জুতার ফ্যাক্টরি করলাম, তো জুতার ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউনিট আছে। এখন এই ইউনিটগুলা সবগুলা যখন আমার কাজ করবে, এই সবগুলা কাজকে যখন আমি রেগুলারাইজ করতে যাব, তখন কিন্তু ফেজ বাই ফেজ করতে হবে, এই মুহূর্তে সব অ্যাভেলেবেল থাকবে না। তখন কি বলবো, ফাইন, অসুবিধা নাই, 1 লাখ শেয়ার তুমি, আমি ইয়া করছি, অথরাইজ শেয়ার ক্যাপিটাল নিছি, তুমি ইস্যুড শেয়ার ক্যাপিটাল লাগবে 1 লাখ থেকে নাও, কিন্তু বাট অবশ্যই সেটা 1 লাখকে এক্সিড করা যাবে না। অর্থাৎ আমার ইস্যুড শেয়ার ক্যাপিটালটা আমার এই অথরাইজ শেয়ার ক্যাপিটালকে এক্সিড করা আমার যাবে না। এবং ইস্যুড শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে কি বলা আছে, ইস্যুড ক্যাপিটাল ইজ দ্যাট পার্ট অফ এ হাউস এন্ড authorized capital which is actually offered to the public for sale. এরপরে সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল আপনি ইস্যু করছেন কিন্তু লোকজন কিনতে চায় না, অনাগ্রহী, হ্যাঁ, তখন এটা বলতেছে যে আপনি মানে অর্ধেক দামে কিনছেন বা 1/3 কিনছেন, তখন এটা বলছে সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল ইজ দ্য পার্ট অফ দ্য issued capital which is taken up and accepted by the public. Paid up share capital. Paid up capital টা হলো, paid up capital is the amount of money actually paid by him, actually paid by the subscribers or credited if so paid. And reserve capital, a company by special resolution may declare that the uncalled capital of the company shall not be capable of being called up except to this. Classification of share, mainly 3 ধরনের শেয়ার আছে, প্রেফারেন্স শেয়ার, অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারের সম্বন্ধে আমরা জানি, নর্মালি যে শেয়ার ক্যাপিটাল গুলো ইস্যু করা হয় এবং কোম্পানি যদি প্রফিট হয়, থ্রু ডিক্লারেশন ইন দ্য বোর্ড অফ ডিরেক্টর এবং অ্যাপ্রুভাল ইন দ্য এজিএম, সে ডিভিডেন্ডটা পাবে। প্রেফারেন্স শেয়ার, দ্যাটস আর অর্ডিনারি শেয়ার 2 নাম্বার। আর প্রিফারেন্স শেয়ারটা তাহলে কি? প্রিফারেন্স শেয়ার হলো প্রিফারেন্স ইন গেটিং ডিভিডেন্ড। প্রিফারেন্স, স্যার জি স্যার বলেন। রিজার্ভ ক্যাপিটালটা ক্লিয়ার হলো না স্যার। কোনটা? রিজার্ভ ক্যাপিটালটা বলতে গিয়ে আচ্ছা, actually রিজার্ভ বলছে। ক্যাপিটালটা হলো আপনার কি বলছে, কোম্পানি বাই স্পেশালাইজেশন মে ডিক্লেয়ার দ্যাট the uncalled capital of the company shall not be capable of being called up except when the company is owned up. This uncalled capital becomes the reserve capital of the company. আচ্ছা, uncalled capital বুঝি, what is uncalled capital? Uncalled capital বুঝি? আনকল্ড স্যার, যেটা যে শেয়ারটা ইস্যু করার জন্য অফার করা হয়নি এমন কিছু। কারেক্ট, যেটা এখনো অফার করা হয়নি। যেমন মনে করেন, আপনি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে ইজি হবে। আমার নমিনাল বা অথরাইজ শেয়ার ক্যাপিটাল মনে করেন আমি বললাম কত, 10 লাখ। আমি ইস্যু করলাম যে এই মুহূর্তে 10 লাখ দরকার নাই, আমি 7 লাখ ইস্যু করবো, ভালো কথা 7 লাখ। এখন 7 লাখে মনে করেন আমি ভাগ করলাম, যে আমার এই 7 লাখ আমি ইস্যু করলাম, 7 লাখের আমি ইনভাইটেশন পাইনি, ইনভাইটেশন পাইছি 5 লাখ। তাহলে আমার ইস্যুড কত, 7 লাখ, সাবস্ক্রাইব হলো 5 লাখ, পেইড আপ কত? এখন এই 5 লাখের মধ্যে প্রতিটা শেয়ার 10 টাকার মধ্যে আমি করছি কি 8 টাকা করে কালেকশন করছি, 2 টাকা কালেক্ট করি নাই। এই যে 2 টাকা বাকি রয়ে গেছে সেটাকে বলতেছে আনকল শেয়ার ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা, এই 2 টাকা যে আমি ডাকি নাই, এখন কথা হলো মনে করেন কোম্পানির সিচুয়েশন ভালো না, আমি বুঝতে যে কোম্পানি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তখন এখন আমি শেয়ার ক্যাপিটাল কালেক্ট করার মূল অবজেক্টিভটা কি, এটা আমি ব্যবহার করে আমি কি করব, আমি কোম্পানির প্রফিট জেনারেট করব। এখন যদি আমি কোম্পানির অবস্থা ভালো না হয়, তো শুধু শুধু টাকাটা নিয়ে গ্যাঞ্জাম করে লাভ আছে? লাভ নাই। আমি তখন বললাম ওকে ফাইন ভাই, আমি এই টাকা তোমার কাছ থেকে আমি নিব না, বাট দের ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা হলো, যদি কোম্পানি উইন্ডিং আপ হয়, উইন্ডিং আপ মানে বন্ধ হয়ে যায়, এবং আমার এক্সিস্টিং রিসোর্স দিয়ে আমি ক্রেডিটরদের পেমেন্ট দিতে পারতেছি না, এবং তুমি যে 8 টাকা দিছো এই 8 টাকা দিয়েও আমি পেমেন্ট দিতে পারতেছি না, আমার ফার্দার আরো টাকা দরকার, তখন এই 2 টাকা আমি তোমার কাছে কালেক্ট করে আমি কি করতে পারি, আমি এটা রিজলভ করতে পারি। অর্থাৎ আমি
আমার ক্রেডিটরকে পে অফ করতে পারি। এইটা আগে থেকে যদি আমি এটা ডিটারমাইন করি এবং এটা আমি মিটিং মাইনাস আকারে রেখে দিই যে এখানে আমার 2 টাকা করে আনকল্ড আছে, এই আনকল্ড ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। যখন কোম্পানি উইনিং আপ হবে, যদি প্রয়োজন হয়, আমি এটা শেয়ার হোল্ডারদের কাছে 2 টাকা কালেকশন করে ক্রেডিটরকে টাকা দিব। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। স্যার ক্লিয়ার স্যার। স্যার এই রিজার্ভ ক্যাপিটালের রিকোয়ারমেন্ট বা রেগুলেটরি রিকোয়ারমেন্ট কোনো আছে কি কোনো যে রিকোয়ারমেন্ট না, 10% রেগুলেটরি কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে। এটা চাইলে করতে পারে? আরেকটা কোশ্চেন স্যার, মানে সে ফর এক্সাম্পল আপনি তো ওই যে ক্যাপিটাল আমার হচ্ছে নমিনাল ক্যাপিটালটা পার করা যাবে না, এখন হয়তো 1 বছর বা 2 বছর ব্যবসা করলো, ভালো হলো, এটার প্রসেসটা কি, যে কয় মাস পরে আমি আচ্ছা, আবার চাইলে আমার এই এটা যে কোনো নমিনাল সময় আমি ক্যাপিটালটা? যদি আজকে নমিনাল ক্যাপিটাল আমি নিলাম, অথরাইজ ক্যাপিটাল আমি 10 লাখ নিলাম, 3 মাস পরে দেখা গেল আমি যেভাবে চিন্তা করছিলাম যেভাবে ব্যবসা হবে তার চেয়ে আরো বেশি আকার হচ্ছে, এখন আসলে আমি 10 লাখ দিয়ে আমি পারবো না, আমার একটা 20 লাখ করা দরকার, আমি ইমিডিয়েটলি তখনই করতে পারবো। এটা কোনো রিকোয়ারমেন্ট নাই যে 3 মাস অপেক্ষা করতে হবে, 1 বছর অপেক্ষা করতে হবে। তবে দেয়ার ইজ এ কোশ্চেন, যখন আপনি এটা নিয়ে যাবেন, আপনি কার কাছে যাবেন? রেজিস্ট্রারের কাছে যাবেন। রেজিস্ট্রার তো ব্লাইন্ডলি আপনাকে এটা দিবে না, কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় যে যারা এই ইনভেস্টর থাকে তাদের একটা ব্যাড ইন্টেনশন থাকে। কিরকম ব্যাড ইন্টেনশন? আপনি কি করবে, সেটাকে কালেকশন করবে, করে নিয়ে ভাইগে যাবে, যেটা এখন এই যে আপনার এই রিজিম বা যেটাই বলি যে প্রবলেম যেটা হয়েছে এখানে হয়েছে, অনেকে কিন্তু টাকা কালেকশন করছে, করে এটা ইনভেস্টমেন্ট করে নাই, ইনভেস্টমেন্ট না করে এই টাকা নিয়ে ভাইগে চলে গেছে। এখন যারা এটা আপনাকে অ্যাপ্রুভাল দিবে আরজেসি, তার কিন্তু এটা নৈতিক দায়িত্ব সেটা অ্যাসেস করা যে আপনি যে এই 3 মাসে যে 10 লাখ ইউনিটের জায়গায় 20 লাখ পাচ্ছেন, whether there is a feasibility study, whether there is a applicability, কারণ মুখে বললে হবে না, আপনার ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে যে দেখেন ভাই এই 3 মাসে আমার এই পরিমাণ সেল হয়েছে, তাহলে এই পরিমাণ সেল যদি আমি কাভার করি, দেখা গেছে আমি এই 10 লাখ ইউনিট দিয়ে আমার কাভার হবে না, আমার আরো বেশি দরকার, আমাকে কি দেন, আমার আমাকে অ্যাপ্রুভাল দেন, এই বেসিসে আমি আমার অথরাইজ বা নমিনাল ক্যাপিটালটা বাড়াবো। ঠিক আছে? মানে তখন অ্যাসেস করে যদি ওনারা স্যাটিসফাই হয় দেন Correct, হচ্ছে correct. স্যার। জি জি জি। তাহলে স্যার এটা আমরা কি একটা জিনিস চেক চেক করতে পারি, আমরা যখন অডিটেড স্টেটমেন্ট পাবো তখন তো আমরা ওখানে ব্যালেন্স শিটে তার ইকুইটি পোর্শন পাই, জি এবং যখন ইকুইটির পোর্শনটা এই নমিনাল বা অথরাইজ ক্যাপিটালের চাইতে অনেক বেশি থাকে, তখন কি এটা আমাদের একটা কোয়েরি হইতে পারে যে না, আপনার এটা ইকুইটিতে দেখেন, এখানে দেখেন, আমি তাহলে এটা হ্যাঁ, তাহলে একটু জি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বুঝতে হবে আপনাকে। ফান্ডিং এর 3টা সোর্স আছে, একটা হলো আমার শেয়ার ক্যাপিটাল, একটা হলো ডিভেঞ্চার ক্যাপিটাল, আর একটা হলো এক্সিস্টিং বিজনেসের প্রফিট। ঠিক আছে? যেটাকে বলা হয় আর্নিংস, অর্গানিক গ্রোথ। বা অর্গানিক গ্রোথের নাম রিটেন শুনছেন? আর্নিংস যেটাকে বলি আমরা। রিটার্ন আর্নিংস। এখন যখন আপনি ইকুইটি দেখবেন, ইকুইটি ইনক্লুডস রিটার্ন আর্নিংস। কোন রিটার্ন আর্নিংস? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। দেখেন, কোন একটা কোম্পানি যদি মনে করেন 100 টাকা প্রফিট করে, ওই 100 টাকায় কিন্তু আমার যে শেয়ার হোল্ডাররা আছে সেইটা ডিভিডেন্ড আকারে ডিমান্ড করার জন্য এলিজিবল। বাট আপনি কি 100 টাকায় দিয়ে দেন? না, সেখানে একটা পার্সেন্টেজ আকারে দেন। হ্যাঁ ভাই, আমি 20% দিলাম। তাহলে আমি ধরে নিলাম যদি আমার শেয়ার ক্যাপিটালও 100 টাকা থাকে, তাহলে আমি আলটিমেটলি 100 টাকা প্রফিটের মধ্যে 20 টাকা আমি ডিস্ট্রিবিউট করেছি, তাহলে বাকি 80 টাকা রেখে দেয়। 80 টাকা কি করবে বেসিক্যালি? 80 টাকা হলো এক্সিস্টিং রিসোর্সটাকে মোবিলাইজ করে রিজেনারেট করবে, সেটাকে বলতেছে অর্গানিক গ্রোথ। ওকে, এখন মনে করেন এক্সিস্টিং রিসোর্স মোবিলাইজ করে রিজেনারেট যদি তখন যদি না করতে পারে, হ্যাঁ ঠিক আছে, আমার শেয়ার ক্যাপিটাল কালেকশন করলাম, অর্গানিক গ্রোথ দিয়ে আমি করে দেখলাম পারতেছি না, আরো টাকা দরকার, তখন আমি চলে যাবো ডিভেঞ্চার ক্যাপিটালে। ডিভেঞ্চার ক্যাপিটাল কি? আমি ডেট, ইজি ভাষা হলো ডেট, ঋণ নিব, ঋণ নিয়ে আমি ব্যবসায় ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট থেকে আমার আউটপুট আসবে, সেটা থেকে এই ঋণের টাকা পে অফ করবো, রিমেনিংটা ডিভিডেন্ড আকারে আসবে। দিস ইজ দ্য বেসিক্যালি সাইকেল। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমার ক্লাসিফিকেশন অফ শেয়ার। দেখেন, আমার এখানে এই কোম্পানি এই যে একটা 3 ধরনের ক্লাসিফিকেশন তারা বলছে, একটা হলো প্রেফারেন্স শেয়ার, অর্ডিনারি শেয়ার, ডেফার্ড শেয়ার আর ফাউন্ডার শেয়ার। অর্ডিনারি শেয়ার সম্বন্ধে আমরা ভেরি মাচ অ্যাওয়্যার। আমাদের যে কোনো কোম্পানিতে যে শেয়ারগুলা পাবলিকের কাছে দেওয়া হয়, ইস্যু করা হয়, সেগুলো অর্ডিনারি শেয়ার। এটা মূল বৈশিষ্ট্যটা হলো ডিভিডেন্ড পেমেন্ট। ডিভিডেন্ড পেমেন্ট হলো ভাই, কোম্পানি প্রফিট হয়েছে, কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তুমি ডিভিডেন্ড পাবা। কোম্পানি প্রফিট হয় নাই, ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় নাই, তুমি ডিভিডেন্ড পাবা না। অর্থাৎ ইফ কোম্পানি হ্যাজ এ গেইন, then shareholder will get the dividend. If company has no gain or no declared dividend, then shareholder will not get it.
এটা হলো সিম্পল। এখন আসি প্রিফারেন্স শেয়ার। হোয়াট ইজ প্রিফারেন্স? প্রিফারেন্স অন ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড কিরকম? মনে করেন আমার এই কি বলে কোন একটা প্রিফারেন্স শেয়ার আছে, পাশাপাশি অর্ডিনারি শেয়ারও আছে কোন একটা পার্সনের। তাইলে যখন ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড দেওয়ার সময় কোম্পানির যে ম্যানেজমেন্টের মূল ফোকাস থাকবে আগে ভাই আমার এই প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড আকারে দাম। ডিভিডেন্ড দিলে পরে রিমেইনিং থাকলে অর্ডিনারি শেয়ার হোল্ডার পাবে, না থাকলে পাবে না। এখানে কি হচ্ছে? প্রিফারেন্স শেয়ারস আর দোজ শেয়ারস হুজ হোল্ডার্স আর এন্টাইটেল টু এ ফিক্সড রেট অফ ডিভিডেন্ড। একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্ডিনারি শেয়ারের ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নো ফিক্সড রেট অফ ডিভিডেন্ড। কোম্পানি মন চাইছে 50% ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে, কোম্পানির অবস্থা খুবই খারাপ 5%ও নাও করতে পারে। বাট প্রিফারেন্স শেয়ার হলো কোম্পানি মরুক বাসুক আমি জানি না, তুমি আমার জন্য এই শেয়ার এই প্রফিটের উপর 10% আপনি ডিভিডেন্ড আকারে আমাকে দিয়ে দিবেন। Before any dividend is paid to the ordinary share. Preference shares might be cumulative or non-cumulative. আচ্ছা, cumulative non-cumulative আমি বুঝি। কিউমুলেটিভ হলো প্রিফারেন্স শেয়ারটা তো একটা মনে করেন কমিটমেন্টের মতো। কিরকম কমিটমেন্ট? আমি তোমার কাছে একটা শেয়ার সেল করলাম, শেয়ার সেল করে বললাম যে ভাই প্রতি বছর আপনি 8% এটার উপর ডিভিডেন্ড পাবেন বা 5% ডিভিডেন্ড পাবেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যখন ব্যবসা শুরু করছি আমি শুরুতেই কি জানি যে আমি 5% পাবো না 8% পাবো? পাবো না। কিন্তু তারপরে এখানে একটা প্রজেকশনের বেসিসে কমিটমেন্ট আছে। তো এখন যখন এই কমিটমেন্ট থেকে থাকে, তাহলে এখন মনে করেন কোনো কোনো সময় এই কমিটমেন্টটা ফুলফিল করতে পারি, কোনো কোনো সময় করতে পারি না। প্রেফারেন্স শেয়ার ক্ষেত্রে একটা পার্সেন্টেজ বলা থাকে, 5% প্রেফারেন্স শেয়ার, 6% প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ এই 6% ডিভিডেন্ড তাকে ইন্টারেস্টের মতো ইউ হ্যাভ টু পে ফার্স্ট। তাহলে এখন মনে করেন কোনো কারণে যদি মনে করেন কোনো বছর আমার ডিভিডেন্ড পর্যাপ্ত টাকা নেই, ডিভিডেন্ড দিতে পারতেছে না, তাহলে পরের বছর যদি এটা অব্লিগেটরি হয়ে যায়, মানে অর্থাৎ আপনি মনে করেন আজকের দিন 2025, আগামী বছর 2026, তাহলে 2025 সালে আমার একটা ডিবেঞ্চারে ইনভেস্টমেন্ট আছে, দ্যাট ওয়াজ আ কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। তা ভালো কথা, আমি যদি 10% ডিভিডেন্ড পেয়ে থাকি তাহলে এই মুহূর্তে 10% পাইলাম। আগামী বছর গিয়ে দেখা গেল এখন আরেকটা সিনারিও হইতে পারে যে না, এই বছর আমার হাতে টাকা নাই ডিভিডেন্ড দেওয়ার মধ্যে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করিনি, তাহলে পরের বছর গিয়ে আগের বছরের ডিভিডেন্ডটা দিতে হবে কিনা। যদি আপনার প্রিফারেন্স শেয়ার কমিটমেন্টটা আমার যেই প্রিফারেন্স শেয়ার ওনারের সাথে আমার কিউমুলেটিভ বেসিসে হয়, তাহলে যেই বছর ডিভিডেন্ড দেই নাই সেই বছরটা পরবর্তীতে প্রফিট আসার পর দিতে হবে। যদি নন কিউমুলেটিভ বেসিসে হয়, তাহলে আগের বছরে যেই বছর আমার প্রফিট হয় নাই সেই বছর আমি ডিভিডেন্ড দিই না, সেটা ল্যাপস হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখেন, আগের বছরেরটা কি আর দিতে হবে না? আচ্ছা যদি কিউমুলেটিভ হয় তাহলে দিতে হবে, নন কিউমুলেটিভ হলে দিতে হবে না। বুঝছেন? যদি আমার কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার হয়, তাহলে মনে করেন ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 1 এ পর্যাপ্ত প্রফিট নাই, দিতে পারি নাই, ইয়ার 2 তে পর্যাপ্ত প্রফিট নাই, দিতে পারি নাই, ইয়ার 3 তে 3 বছর ট্যাক্স হয়ে দিতে হবে পর্যাপ্ত প্রফিট আসার পরে। এটা হলো কিউমুলেটিভ হলে। আর নন কিউমুলেটিভ হলে ইয়ার 1 পর্যাপ্ত প্রফিট পাই নাই, দিতে পারি নাই, বাদ, আর দেওয়া লাগবে না। ইয়ার 2 পর্যাপ্ত প্রফিট দিতে পারি নাই, বাদ, দেওয়া লাগবে না। ইয়ার 3 পর্যাপ্ত শুধু ইয়ার 3 টা আমি দিব, ইয়ার 1 আর 2 নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা নন কিউমুলেটিভ হয়। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা এখন বইতে কি লিখছে একটু দেখি। ইন দ্য কেস অফ কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার, ইফ দ্য প্রফিট মেড বাই কোম্পানি ইন এ পার্টিকুলার ইয়ার ইজ নট সাফিসিয়েন্ট টু পে ডিভিডেন্ড এট দ্য প্রেসক্রাইবড রেট, the shortage amount made up of the profit of succeeding year. In non-cumulative preference shares, such shortages are not required to be made up. Dividends which are not paid do not accumulate but lapse. ঠিক আছে, যেটা আমি একটু বললাম। স্যার প্রেফারেন্স শেয়ারে তো অবশ্যই ডিভিডেন্ড দিতে হবে। এরপর দেখেন ডেফার্ড শেয়ার বা ফাউন্ডার শেয়ার। ডেফার্ড শেয়ার, হ্যাঁ ডিভিডেন্ড দিতে হবে, যদি কিউমুলেটিভ হয় তাহলে ম্যান্ডেটরি, নন কিউমুলেটিভ হলে ম্যান্ডেটরি না। কারণ আমার ডেফার্ড শেয়ার বা ফাউন্ডার শেয়ার, ডেফার্ড শেয়ার ফাউন্ডার শেয়ার কি, সেটা হলো কোম্পানি যখন ফর্ম করে, ফর্ম করার পরে আরজিসি যখন রেজিস্টার করে, তখন দেয়ার ওয়াজ সাম কমিটমেন্ট অফ শেয়ার পারচেজ বাই সাম ডিরেক্টর। এগুলাকে বলতেছে বেসিক্যালি ডেফার্ড শেয়ার বা ফাউন্ডার শেয়ার। কি বলছে? ডেফার্ড শেয়ার or founder shares are usually allotted to
টু দ্য প্রমোটার্স ইন কনসিডারেশন অফ দ্য সার্ভিসেস রেন্ডার বাই দেম, অর্থাৎ যারা প্রমোটার আছে তাদেরকে ডেফার্ড শেয়ার দেওয়া হয়, যেটা হলো সে যদি কোনো আগে কোনো সার্ভিস দিয়ে রাখছে সেটার এগেনস্টে। এন্ড টু দ্য আন্ডার রাইটার, আন্ডার মিডলম্যান, ইন কনসিডারেশন অফ দ্য কমিশন ডিউ টু দ্যাম, আমার আন্ডার রাইটারকে আমার কি করা হয়, ইন টু দ্য আন্ডার রাইটার ইন কনসিডারেশন অফ দ্য কমিশন ডিউ টু দ্যাম, অর্থাৎ তার কমিশন তারা আমি in either case, the particulars of contract must be filed with the register and the number of shares must be ফাউন্ডার শেয়ার যখন দেওয়া হবে উল্লেখ করবেন যে আপনার কি পরিমাণ শেয়ার আপনি দিচ্ছেন। The deferred shares are usually entitled to a certain proportion of the profits which remains after paying the dividends on the capital paid up on all the other shares for the time being issued at a particular rate. So আজকে ভাই এই পর্যন্ত থাকুক, আমি আর পারতেছি না। ইনশাআল্লাহ আগামী দিন আমরা এই রেডি পাওয়ার প্রেফারেন্স শেয়ার থেকে শুরু করব। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, আদারওয়াইজ উই মে ক্লোজ টুডে। না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আগামীকালের ক্লাস কি শিডিউল অনুযায়ী হবে? ইনশাআল্লাহ সেম টাইমে হওয়ার কথা। ঠিক আছে। জি। ঠিক আছে তাহলে, জি, আল্লাহ হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ম্যাটেরিয়ালসটা কি স্যার লিংকে পাবো? এই যে এখানে কোনটা? চ্যাটেই তো আসসালামু আছে, আলাইকুম চ্যাটেই স্যার। আছে, আচ্ছা, ঠিক আছে, চ্যাটে আছে, সবাই দেখে নেন। থ্যাংক ইউ।